গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়েছে। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার বয়ানের মধ্য দিয়ে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমা। বয়ানের অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা জুবায়ের। প্রথম পর্ব চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রতিবারের মতো এবারও ইজতেমা ২ পর্বে বিভক্ত থাকবে। প্রথম পর্বে জুবায়েরপন্থী অনুসারীরা এবং দ্বিতীয় পর্বে সাতপন্থী অনুসারীরা অংশগ্রহণ করবেন। ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, যানবাহন নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। দেশবিদেশ থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে বিশেষ ট্রেন ও বাস সার্ভিসের ব্যবস্থাও করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিদের জন্য স্বাস্থ্যবিধি মেনে চলা, নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করা এবং প্রশাসনের সাথে সহযোগিতা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ পাকের দরবারে আমাদের সকলের দোয়া এটাই থাকবে যে এবারের বিশ্ব ইজতেমা সফলভাবে সম্পন্ন হোক এবং মুসলিম উম্মাহর ঐক্য ও ভ্রাতৃত্ব আরও সুদৃঢ় হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতায় ছিল, যে কারণে রাজনৈতিক দলগুলোর ব্যাপারে দেশের মানুষের আস্থাহীনতা সৃষ্টি হতে পারে। বিএনপি নেতাকর্মীদের কাজ হবে দেশের সাধারণ মানুষের সেই আস্থার জায়গা ফিরিয়ে আনতে হবে। বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে ঝিনাইদহ ড্রিম ভ্যালি অডিটোরিয়ামে আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে নেতাকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, জনগণের বিশ্বাস ও আস্থা আপনাকে ধরে রাখতে হবে। বিশ্বাস ধরে রাখার দায়িত্ব জনগণের না, দায়িত্ব আপনার। তিনি আরও উল্লেখ করেন, ৩১ দফা শুধু আমাদের দলের নেতাকর্মীদের জন্য নয়, এটা দেশ ও জনগণের জন্য। সামনে একটা নির্বাচন। নির্বাচনের আগ পর্যন্ত ৩১ দফা কর্মসূচি মানুষের কানে কানে, ঘরে ঘরে নিয়ে যেতে হবে। জনগণের কাছে যেতে হবে। এ দেশের মালিক জনগণ। দিন শেষে জনগণ সিদ্ধান্ত নেবেন আমরা জনপ্রিয় কি জনপ্রিয় না। কাজেই জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। রাজধানীর সরকারি ৭টি বড় কলেজের জন্য যে পৃথক বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনা করছে সরকার, সেটির নাম হতে পারে জুলাই ৩৬ বিশ্ববিদ্যালয়। এই নাম প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফায়েজের নেতৃত্বাধীন কমিটি। শিক্ষার্থীরা চাইলে এই নামটি গ্রহণ করা হতে পারে। আজ বৃহস্পতিবার মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস.এম.এ ফায়েজ সহ এ সংক্রান্ত কমিটির ৩ সদস্য শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদের সঙ্গে বৈঠক করেন। সেখানেই এই নাম প্রস্তাব করা হয়। এই ৭ সরকারি কলেজ হল ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ। এসব কলেজে শিক্ষার্থী প্রায় ২ লাখ, শিক্ষক ১,০০০-এর বেশি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ ও ২৫ শিক্ষাবর্ষ থেকে এসব কলেজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জেকবসন বৈঠক করেছেন। বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুলের গুলশানের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ। বাংলাদেশে যুক্তরাজ্যের নতুন বাণিজ্য দূত হিসেবে ব্যারনেস রোজি উইন্টারটন নিযুক্ত হয়েছেন। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। নিয়োগের পর তিনি বলেন, বাংলাদেশে যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত হিসেবে নিযুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমি জানি বাংলাদেশ ব্যবসা, চাকরি এবং উভয় দেশের বাজারে ভোক্তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, যেখানে মোট বাণিজ্যের পরিমাণ ৩ বিলিয়ন পাউন্ডেরও বেশি এবং প্রবৃদ্ধির সুযোগ রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদিহির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না।
আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগ নিয়ে সরকারের এ অবস্থানের কথা জানান শফিকুল আলম। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কোটা প্রয়োগের বিষয়ে ৩টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস। বৈঠকে ২০২৪ ও ২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ ও ইউনিটে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত ৫% আসনে শিক্ষার্থী ভর্তির বিষয় নিয়ে আলোচনা হয়। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ৩৬৮,২৫,৬৩,৫০০ টাকার ৫৮ একরের অধিক সম্পত্তি ক্রয়ের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। দুদকের পক্ষে কমিশনের উপপরিচালক আবু সাইদ এসব সম্পদ জব্দের আবেদন করেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে যাত্রীবাহী উড়োজাহাজ ও সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের পর নদীতে বিধ্বস্ত হওয়ার ঘটনায় অন্তত ৩০ জনের মরদেহ উদ্ধার হয়েছে। রয়টার্সের খবরে বলা হয়, বুধবার রাতে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি অভ্যন্তরীণ যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। এরপর উড়োজাহাজ ও হেলিকপ্টারটি হিমশীতল পটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। ২০২৩ সালে পবিত্র কোরআনের বেশ কয়েকটি কপি পুড়িয়ে মুসলিম বিশ্বে ক্ষোভের সৃষ্টি করা সালোয়ান মমিকাকে সুইডেনে গুলি করে হত্যা করা হয়েছে। বিবিসির প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালোয়ান মমিকাকে হত্যা কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। সুইডিশ পুলিশ তাদের ওয়েবসাইটে জানিয়েছে, হত্যাকাণ্ডের পরই ৫ জনকে আটক করা হয়েছে। একজন প্রসিকিউটর তাদের আটকের নির্দেশ দিয়েছেন। তবে আটককৃতদের মধ্যে হামলাকারী আছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি তারা। বিভিন্ন ইউরোপীয় গণমাধ্যমের জানা গেছে, কোরআন পোড়ানোর বিচারের পর আদালতের রায় পাওয়ার কয়েক ঘণ্টা আগে তাকে হত্যা করা হল।